নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো যারা যারা আমার ক্লাসটাতে দেখছো, আচ্ছা তাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই যখন ক্লাসগুলো করছো না, অবশ্যই কিন্তু প্লে লিস্টটা একটু ভালো করে চেক করবে। কি বলছি, কয়েকটা কথা বলি, একটু ভালো করে মনে রাখবে। তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্টটা চেক করবে। কারণ কি, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম 1 2 3 4 করে সাজিয়ে দেওয়া থাকবে। কোন ক্লাসটার পরে কোন ক্লাসটা দেখলে তোমার সুবিধা হবে সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর যাদের এই সমস্ত ক্লাসের দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ এইরকম ভিডিও যখন সাবস্ক্রাইব করা থাকবে, প্রথম কিন্তু তোমার কাছেই পৌঁছাবে। তো যাই হোক, আজকের এই টপিকে আলোচনা করব পৌর অধিকার। পৌর অধিকার, পৌরসভা কথাটা আমরা শুনেছি। আজকে জানবো পৌর অধিকারটা কি, পৌর জিনিসটা কি। এটা তো আগে মোটামুটি ক্লাসগুলোতে দুটো একটা বার শুনেছি। তো আজকের একটু হালকা একটু ডিটেলসে আলোচনা করব পৌর অধিকার কি। এটা কিন্তু 4 মার্কসের আসার কিন্তু খুব চান্স রয়েছে, এই যে পৌর অধিকার সম্পর্কে। এটা কিন্তু এবারে এক্সামের জন্য, এটা কিন্তু 4 মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট এই বছরের জন্য। 4 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, পৌর অধিকার বলছে যে সকল সুযোগ সুবিধা ব্যতীত, মানে ব্যতীত মানে কি, যে সকল সুযোগ সুবিধা ছাড়া মানুষের পক্ষে সভ্য সামাজিক জীবনযাপন করা সম্ভব নয়, তাকেই বলা হয় পৌর অধিকার বা সিভিল রাইটস। ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য পৌর অধিকারকে একান্তভাবে অপরিহার্য। আর নিম্নলিখিত পৌর অধিকার সমূহ সভ্য সমাজের উল্লেখযোগ্য। যে এর পরে হচ্ছে কি আলোচনা করা আছে যে কোন কোন পৌর অধিকারগুলোর দরকার রয়েছে। দেখো, একটা কথা বলি, যে আমি যদি একজন সভ্য সমাজের একজন হতে চাই, সভ্য মানুষ হতে চাই, তাহলে আমি কি এমনি এমনি সভ্য হয়ে যাব? জিনিসটা একটু ডিপলি চিন্তা করে দেখো, যে আমি কি এমনি এমনি সভ্য হয়ে যাব? আমি হচ্ছে একটা খুব নোংরা একটা কালচারের মধ্যে বড় হচ্ছি, আমার আশেপাশে খারাপ খারাপ জিনিস দেখছি, আমার সেই যে ব্যাপারগুলো সেগুলো তো আমার মধ্যে প্রতিফলিত হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হঠাৎ করে সভ্য হয়ে যেতে পারি না, বা কেউ কোনোদিন হয়ওনি। তো এখানে কি হবে, যে মানুষের সভ্য সামাজিক জীবনযাপন করার জন্য কিছু কিছু সুযোগ সুবিধাও থাকা দরকার। যেমন শিক্ষার সুযোগ সুবিধা। আমি যদি ছোটোবেলা থেকে কোনো সময় পড়াশুনো না শিখি, বা কিভাবে কোনো সোসাইটিতে যদি না মিশি, একটা ঘরের মধ্যে সব সময় আবদ্ধ থাকি, তাহলে কি আমি এই সভ্য সমাজে কেমনটা চলে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, এগুলো কি কোনোভাবেই শেখা সম্ভব? কোনোভাবেই শেখা সম্ভব না। তো সভ্য সমাজে চলার জন্য, সভ্য মানুষ হওয়ার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার, সেই সুযোগ সুবিধাগুলোকে কি বলা হচ্ছে? পৌর অধিকার। এবার এই পৌর অধিকারগুলো কি কি রয়েছে একটু একটু করে দেখা যাক। আচ্ছা দেখো, পৌর অধিকারগুলোর মধ্যে রয়েছে, এক রয়েছে বাঁচার অধিকার। মানে বাঁচার জন্য, এটাও বাঁচাটাও হচ্ছে একটা অধিকার। স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, পরিবার গঠনের অধিকার, ধর্মের অধিকার। আর এই দুটো এখানে দেওয়া নেই, এই দুটো আমি বলে দিচ্ছি। শিক্ষার অধিকার আর চুক্তির অধিকার। এই কটা পয়েন্ট, এটা তোমরা হচ্ছে মনে রাখবে ভালো করে। আর যারা হচ্ছে নোটস বানাচ্ছ, তাদের জন্য বলছি অবশ্যই কিন্তু এই পয়েন্টসগুলো করবে। এবং আমি যে কথাগুলো বলছি বা স্লাইডে যেগুলো লেখা আছে সেগুলো তোমরা লিখতে পারো, বা নিজের মতো করে ব্যাপারটা বুঝে নিয়ে নিজের ভাষাও লিখতে পারো। তবে আমি রিকমেন্ড করব বোর্ডের লেখা না লিখে সবসময় নিজের মতো করে, বা আমি যেগুলো বলছি সেগুলো শুনে একটু একটু করে নোট বানানোর চেষ্টা করো। প্রথম আসছি বাঁচার অধিকার। বাঁচার অধিকারে কি বলা হয়েছে? মানুষের বাঁচার অধিকার বা রাইট টু লাইফ হলো এর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মৌলিক অধিকার। মানে আমি যে বাঁচবো, আমাকে বাঁচতে দিতে হবে, এটাও আমার একটা অধিকার। তার কারণ কি, আমি যদি এখানে থাকি, আমাকে যদি কেউ মার্ডার করে দিয়ে চলে যায়, তাহলে এটা এরকমভাবে কেউ যদি আমাকে মার্ডার করে, কোনো রকম
মানে কি বলছি, নিয়ম কানুন নেই, কিছুই নেই, এসে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেও মার্ডার হতে পারে কারোর দ্বারা। এরকমভাবে তাহলে অসামাজিকতা একটা চলতেই থাকবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কি, যে বাঁচার অধিকারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। আর বাঁচার অধিকার যদি না থাকে তাহলে অন্য কোনো ধরনের অধিকার ভোগ করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে মজার একটা কথা বলি, দেবের একটা সিনেমা দেখেছিলাম, বলছে ঠিক সিনেমাটার নাম মনে পড়ছে না, বলছে এই একটা বিল্ডিং রয়েছে, এই একটা বিল্ডিং রয়েছে, তো দেবকে এখন সুমিত গাঙ্গুলি বলছে যে কোনো একটা ব্যাপার না, একটা সিম্পল একটা শট, এই বিল্ডিং এর মাথা থেকে টপকে এই বিল্ডিং এ যেতে হবে বাইক নিয়ে, উইথ বাইক। তাহলে এবার কি করতে হবে বলছে, এবার তাহলে বলছে এটা নেবে আর একটা শট দেবে আর টাকা নিয়ে ঘরে চলে যাবে, এরকম একটা ব্যাপার। দেব বলছে কাকু টাকাটা তাহলে কে নেবে? তার কারণ কি, এখান থেকে এখানে যেতে গেলে একদম উপরে চলে যাবে, বোঝা গেল? তাহলে যদি বেঁচে থাকে তবেই না টাকাটা নেবে। তো এইখানে এই জিনিসটা ঠিক সেই সেম জিনিস, বলছে বাঁচার অধিকার না থাকলে অন্য কোনো ধরনের অধিকার ভোগ সম্ভব না। আমি বেঁচেই নেই, আমি হচ্ছে স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, এটা অধিকার কি করে ভোগ করব? আগে তো আমাকে বাঁচতে হবে, তারপরে তো ভোগ করব না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি অধিকার, যেটা হচ্ছে বাঁচার অধিকার। বাঁচার অধিকার বলতে আত্মরক্ষার অধিকার, হ্যাঁ, আত্মরক্ষার প্রয়োজনে বল প্রয়োগের অধিকারকেও বোঝায়, এরকমই সংবিধানে রয়েছে। তোমরা রুস্তম সিনেমাটা দেখেছো কিনা জানি না, অক্সফোর্ড একটা রয়েছে যে নিজের বাঁচার জন্য সে মার্ডার করেছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই নিজের বাঁচার অধিকারও একটা রয়েছে, আমি বাঁচাবো, আমি আমার নিজের লাইফটাকে বাঁচাবো, তারও একটা অধিকার রয়েছে, তার জন্য আমি বল প্রয়োগ করতে পারি। তারপরে রয়েছে কি স্বাধীনতার অধিকার। স্বাধীনতা, স, স্বাধীনতা মানে কি, স, অধীনতা। স মানে কি, স মানে নিজের, তার মানে কি আমি নিজের অধীনে নিজেই থাকবো, মানে আমার নিজের মালিক আমি নিজেই, আমি আর যা ইচ্ছে হবে তাই করব, যা খুশি তাই করব, তাই বলে সেটা যেন অন্যের ক্ষেত্রে হচ্ছে হার্মফুল না হয়। এরকম বিভিন্ন অনুষ্ঠানে বলা হয়ে থাকে, এই দর্শনার্থী, সমস্ত দর্শনার্থীদের জানাই সাদর আমন্ত্রণ এবং সবাই ভালোভাবে মেলাটা উপভোগ করুন, কিন্তু আপনার আনন্দের কারণ যেন অন্যের দুঃখর কারণ না হয়। তো সেই রকম ব্যাপারটা এখানে, যে স্বাধীনতা বলতে নিজের মতো করে নিজে সব কিছু বলো এ করো, সব কিছু ঠিক আছে, কিন্তু সমাজের বা অন্য কারোর যেন ক্ষেত্রে ক্ষতি যেন না হয়। তো এইটা বলা হচ্ছে কি, যে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশের জন্য স্বাধীনতার অধিকার অত্যন্ত জরুরি। কেন জরুরি এক্ষুনি বলছি। ব্যক্তি স্বাধীনতার সঙ্গে জড়িত যে সকল অধিকারকে স্বাধীনতার অধিকারের অন্তর্ভুক্ত করা হয় তার মধ্যে রয়েছে চিন্তা, মতামত প্রকাশের অধিকার, তারপরে কি রয়েছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার, স্বাধীনভাবে সংঘবদ্ধ বা সমিতি গঠন করার অধিকার, স্বাধীন পেশাবৃত্তির অধিকার, স্বাধীনভাবে বসবাসের করার অধিকার, সভা সমাবেশে স্বাধীনভাবে যোগদান করার অধিকার, বিনা বিচারে গ্রেপ্তার বা আটক না হওয়ার অধিকার। এই সমস্ত জিনিসগুলো কিসের মধ্যে পড়ছে, স্বাধীনতার অধিকারের মধ্যে। মানে একটা জিনিস ভাবো, এই যে অধিকারগুলো দেওয়া হচ্ছে কিসের জন্য, অধিকারগুলো দেওয়া হয়েছে অ্যাজ আ হিউম্যান বিং, একটা মানুষ হিসাবে, একটা ব্যক্তি হিসাবে আমার যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটে, মানে সব দিকে, কিসের কিসের বিকাশ, মেন্টাল, ফিজিক্যাল, সব দিকের বিকাশ যেন ঘটে, মানসিকভাবেও যেন আমি ম্যাচিওর হতে পারি, ফিজিক্যালিও যেন ম্যাচিওর হতে পারি, সব দিক থেকে। তাহলে এই জিনিসটা আমাকে যদি স্বাধীনতা যদি না থাকে, তাহলে আমার যদি স্বাধীনতা না থাকে তাহলে কিভাবে সম্ভব? একবার ভাবো, যে আমি ছোটবেলা থেকে আমাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে, তাহলে যে এই মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের সাথে মিশতে হয়, সেগুলো আমি কিভাবে জানবো? বা যেমন একটা বলেছে, এই যে মতামত প্রকাশের অধিকার, আমি ছোটবেলা থেকে আমি কোনো একটা কিছু বলতে যাচ্ছি, আমাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, এই এটা বলবে না, এটা করবে না, এটা সেটা করবে না। তাহলে আমি কি কোনো জিনিসে পরবর্তীকালে আমি যখন বড় হব তখন কি আমি কোনো জিনিস করতে পারবো? কারণ ছোটবেলাকার থেকে তো আমাকে করতে দেওয়া হয়নি। তাহলে এই জিনিসগুলোও কিন্তু এই স্বাধীনতার অধিকারের মধ্যে থাকবে। আর কি কি দেখবে তোমরা, এই যে বিভিন্ন সংঘ সমিতি, এই যে ক্লাব ক্লাব তৈরি করা হচ্ছে, বিভিন্ন সমিতি তৈরি করা হচ্ছে, এগুলোর কিন্তু অধিকার রয়েছে। আর কি, যে আমার যেটা খুশি, আমি যে পেশা খুশি বেছে নিতে পারি, তাই বলে সেটা সমাজের, একটা জিনিস মনে রাখবে, সেটা যেন সমাজের ক্ষেত্রে হার্মফুল না হয়। হ্যাঁ, যেন
সংবিধানের বিপরীতে যেন না যায়। মোটামুটি আমি যে কোনো ধরনের পেশা নিতে পারি, আমি চাইলে আমি টিউশন পড়াতে পারি, আমি চাইলে আমি গভর্নমেন্টের, আমার যদি কোয়ালিফিকেশান থাকে আমি গভর্নমেন্ট নকরি করতে পারি। তারপর যে এমনি যে কোনো যা খুশি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যা খুশি করতে পারি। তাহলে সেক্ষেত্রেও স্বাধীনতা রয়েছে। আর কি বলেছে, বিভিন্ন সমাবেশ, এই যে মিটিং মিছিলগুলো হয় না, সেগুলোও তো আমি স্বাধীনভাবে করতে পারি, যোগদান করতে পারি। কিন্তু একটা সিস্টেমেটিক্যালি ভাবে, যে আমি হঠাৎ করে মনে হলো আমি একটা বিরাট একটা সভা করে দেবো, এত লোকজন ডাকবো, সেগুলো একটু আইন কানুনের সাহায্য নেওয়া উচিত। হ্যাঁ, এগুলো তো আর এইভাবে হলে সেখান থেকে কোনো বড় বিপদ বা বড় ঝামেলাও হতে পারে। তো সেইগুলোর জন্য একটু আইন কানুনের হেল্প নেওয়া উচিত, কিন্তু এটা কিন্তু তুমি করতে পারো। আর বিনা বিচারে গ্রেপ্তার বা আটক, তাহলে তো যে কাউকে খুশি, যারা হচ্ছে পুলিশ হবে, যারা মানে ক্ষমতায় থাকবে, আইন কানুনের ক্ষমতায় যারা থাকবে, তাতে যাকে খুশি করে, ও তোকে আমার পছন্দ নয়, তোকে হচ্ছে আটকে রেখে দেবো। তার মানে কি বলতে চাইছি, যে বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না, এটাও একটা স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ছে। তারপরে কি সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার এটাও কিন্তু একটা পৌর অধিকারের মধ্যে পড়ছে। এটা কিন্তু আগে মৌলিক অধিকারের মধ্যে পড়তো, কিন্তু এখন সেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি একটি অন্যতম পৌর অধিকার, এটা একটা অন্যতম পৌর অধিকার। সম্পত্তির অধিকার বলতে ব্যক্তির সম্পত্তি অর্জন, ভোগ দখল এবং সম্পত্তির ক্রয় বিক্রয়ের অধিকারকে বোঝায়। মানে আমার যে একটা প্রপার্টি রয়েছে, আমার যে একটা জমি, আমার যে একটা ল্যান্ড, বা আমি যেটা করছি, আমার যে সমস্ত প্রপার্টি রয়েছে, সেইগুলো আমি হচ্ছে কে কিনতেও পারি, সেগুলো হচ্ছে কে ভোগ মানে আমি নিজেও মানে করছি, ব্যবহার করছি। আর কি করতে পারি, আমার সম্পত্তি আমি দখল করতে পারি। আর ক্রয় বিক্রয় এটাও আমার হচ্ছে অধিকার রয়েছে। এটা কি, এটা হচ্ছে সম্পত্তির অধিকারের মধ্যে পড়ছে। আমার সম্পত্তি আমি দানও করতে পারি, সম্পত্তি দান, সম্পত্তি হস্তান্তর, এগুলো হচ্ছে কি সবই এর মধ্যেই অন্তর্ভুক্ত। ভারতের সম্পত্তির অধিকারটা এটা কি হয়েছিল, এটা হচ্ছে বর্তমানে মৌলিক অধিকার রূপে স্বীকৃত নয়, কিন্তু এটা একটি সাংবিধানিক অধিকার মাত্র। বোঝা গেল? তাহলে এটা আগে মৌলিক অধিকারের মধ্যে ফেলা হতো, কিন্তু এখন মৌলিক অধিকারের মধ্যে ফেলা হচ্ছে না। এরপরে আসছি পরিবার গঠনের অধিকার। মানে আমি একটা পরিবার গঠন করতে পারি, এটা আমার অধিকার রয়েছে। এতে কি বলা হচ্ছে, পরিবার গঠনের অধিকার, রাইট টু ফ্যামিলি, মানুষের একটি প্রাচীন পৌর অধিকার। মানে এটা সেই অনেক যুগ থেকে মানুষ, অনেক আগে থেকে, অনেক সময় আগে থেকে মানুষ ফ্যামিলি গঠন করে। হ্যাঁ, চাইলে মানুষ একাও থাকতে পারে, চাইলে মানুষ ফ্যামিলি গঠন করতে পারে। যেমন কিভাবে করবে, সে বিয়ে থা করবে, ছেলে পুলে সংসার, এইরকমভাবে হয়ে যাবে। অ্যারিস্টটলের মতে পরিবার গঠন হলো সমাজ জীবনের মূল ভিত্তি। সমাজ জীবনে, এটা কে বলছেন, অ্যারিস্টটল। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, যে পরিবার গঠন হলো সমাজ জীবনের মূল ভিত্তি, এরকমই দিয়ে দিতে পারে। এবার একটা ড্যাশ দিয়ে বলে দিল যে কথাটি বলেছেন, বিভিন্ন দিয়ে দিল, অপশান এ দিয়ে দিল অ্যারিস্টটল, অপশান বি দিয়ে দিল কনফুসিয়াস, এরকমভাবে বিভিন্ন ধরনের নাম টাম দিয়ে দিল। তাহলে সেখান থেকে কোনটা ঠিক হবে, অ্যারিস্টটলটাই ঠিক হবে, এইরকমভাবে। আচ্ছা, এই কারণে বিবাহের মাধ্যমে নাগরিকদের সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনের অধিকার প্রতিটি রাষ্ট্রেই স্বীকৃত রয়েছে। তাহলে তুমি যদি হচ্ছে পরিবার গঠন করতে চাও, সেটা কিন্তু তুমি কিন্তু পারবে, এটা তোমার অধিকার রয়েছে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এরপরে কি বলা হচ্ছে, ধর্মের অধিকার। মানে আমি যে ধর্মটা পালন করব তারও একটা অধিকার রয়েছে। এখানে কি বলা হচ্ছে, ধর্মের অধিকার, রাইট টু রিলিজিয়ন, আধুনিক রাষ্ট্রে একটি স্বীকৃত পৌর অধিকার। এটা কি বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, এই অধিকারের মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আচার আচরণ, ধর্ম প্রচারের স্বাধীনতায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করে না। মানে যে রাষ্ট্রের সংবিধানে বলা হচ্ছে এটা আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেউ কখনো, তুমি যে ধর্ম পালন করো না কেন, হতে পারো তুমি সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারপরে হতে পারে তুমি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, তাহলে যে যে ধর্মেই হতে পারে, খ্রিস্টান,
জৈন, শিখ, যে ধর্মের হতে পারে, সেখানে কিন্তু রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। তুমি তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো ধর্ম তুমি পালন করতে পারো। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ বহুকাল থেকে স্বীকৃত রয়েছে। আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সব ধর্মের অধিকার সমান, রাষ্ট্রে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। মানে যেহেতু যদি বলা হয় যে ভারতের রাষ্ট্রীয় ধর্ম কি, কেউ বলতে পারবে? রাষ্ট্রীয় ধর্ম নেই, তাই বলতে পারি না। তার কারণ কি, ভারত কোনো ধর্মকেই রাষ্ট্রীয় ধর্ম বলে না, সব ধর্মই এখানে সমান, প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম পালন করতে পারে। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে আমার মনে হয় এটাই হচ্ছে ভারত, এই জন্যই সবচেয়ে মহান। এখানে সব রকমের কালচার তুমি দেখতে পারবে। এটা হচ্ছে ভারত, ওই জন্য বলা হয় সংস্কৃতির দেশ। কিন্তু আমাদের সংস্কৃতি দিন দিন কলুষিত হয়ে যাচ্ছে, তারও কারণ রয়েছে। আমরা দিন দিন ওয়েস্টার্ন কালচারকে আমরা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে করে নিচ্ছি, ভারতীয় সংস্কৃতি ভুলে যাচ্ছি। যেমন হচ্ছে এই যে নমস্কার ছেড়ে এখন গুড মর্নিং, গুড আফটারনুন, এই সমস্তগুলো অ্যাডাপ্ট করছি। আর তার কারণেই আরও বিভিন্ন দিক রয়েছে, যার কারণে কি হলো, ভারতীয় সংস্কৃতি একটু একটু করে হারিয়ে যাচ্ছে। তো তুমি এবং আমি, এটা প্রত্যেকের দায়িত্ব নিতে হবে ভারতীয় সংস্কৃতি যাতে বেঁচে থাকে আমাদের মধ্য দিয়ে। এরপরে আর যে এই দুটো যে অধিকার, যেটা প্রথমের দিকে বলা হয়নি, কি কি অধিকার? শিক্ষার অধিকার আর হচ্ছে চুক্তির অধিকার। শিক্ষার অধিকারটা কি? আমি বলতে চাইছি যে পৌর অধিকারে কি হতে, একজন সভ্য মানুষ হতে গেলে যে অধিকারগুলো লাগে সেগুলো আমার দরকার। তাহলে আমি আমার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা না নিয়ে আমি কি একটা সভ্য মানুষ হতে পারবো? নিশ্চয়ই কোনো দিনও সম্ভব নয়। কারোর যদি শিক্ষা দীক্ষা বলতে আবার ভেবো না যে এডুকেশনাল যে সিস্টেমের মধ্যে শিক্ষা দীক্ষা, যে আমি শুধু কেবলমাত্র 1 2 3 4 5 6 পড়ে গেলাম, আমার শুধু ডিগ্রি আছে, বা কোথাও থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিলাম, আমি শিক্ষিত হয়ে গেলাম, সেটা নয় ব্যাপারটা। যে শিক্ষণীয় যে বিষয়গুলো যেগুলো শিখতে হয় সেইগুলোর ব্যাপারটাই রয়েছে। তাহলে আমার শিক্ষার অধিকার ও একটা পৌর অধিকারের মধ্যে পড়ছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পৌর অধিকার। তাহলে কি বলা হচ্ছে, শিক্ষার অধিকার মানে আমাকে শিক্ষিত হতে গেলে আমার যে সমস্ত দাবি দাবাগুলো, যেগুলো চাহিদাগুলো, সেগুলোও কিন্তু আমি এই শিক্ষার অধিকার এর মধ্যেই পাবো। আর এই শিক্ষার অধিকারটা পাবো পৌর অধিকারের মধ্যে। আবার একটা কি, চুক্তির অধিকার। চুক্তির অধিকারটা আগে আগে বোঝানো হয়েছে। চুক্তি মানে আমি ধরুন একটা চুক্তি করছি তোমার সাথে, যেমন ধরুন আমি এই কোচিংটা চালাবো, আমি কিছু স্টুডেন্ট নিলাম, এই টিচার নিলাম। তাহলে সাপোজ এ হচ্ছে একটা টিচার, এ এলো, আসার পরে 3 দিন কাজ করে তো মনে হতেই পারে আমি চলে যাব। তাহলে এখানে কি আমার কোচিংটা চলবে? আবার সাপোজ বি এলো, বি আসার পরে সে হয়তো 2 দিনের জায়গায় সে 1 সপ্তাহ করলো, তাহলে কি সে আবার চলে গেল। তাহলে এইভাবে কি আমার এটা চলবে? সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, একটা চুক্তির অধিকার রয়েছে, যে আমি একটা চলতে গেলে একটা চুক্তি করব। যেমন ব্যাংক তোমার লোন দিচ্ছে একটা চুক্তির ভিত্তিতে, তুমিও একটা হচ্ছে চুক্তির ভিত্তিতে ব্যাংক থেকে লোন নিচ্ছ এবং শোধ দেবে বলছো। তো বিভিন্ন জিনিসের এই চুক্তির যে ব্যাপারটা রয়েছে, এটাও একটা পৌর অধিকারের মধ্যে পড়ছে, নাহলে তো যে কেউ তোমাকে ঠকিয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো আজকের এই টপিক থেকে আমরা কি জানলাম, যে বিভিন্ন রকমের পৌর অধিকার সম্পর্কে জানলাম। আর সব শেষে বলবো, সবাই ভালো থাকবে, ভালো রাখবে। কাকে ভালো রাখবে? বাবা মাকে এবং নিজেকে। নিজে ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। তো জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু ক্লাসগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। কমেন্টটা কিসের জন্য চাই? এই তোমাদের কমেন্ট, ওটা একটু মোটিভেশন দেয় আর কি, এই আর কি, আর কিছুই নেই। নাহলে আমি তো আমার মতো ক্লাস করেই যাব।